হুম, এখানে আসবে না মোবাইলে? তো এটা তো স্টার্ট হয়নি এখন। ক্যামেরায় যান, স্টার্ট করবো। শুভ সন্ধ্যা। 47 বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের স্বাগত জানাই, অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি গোরা স্যার। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন। আশা করি চমৎকার একটা দিক নির্দেশনা আপনাদের প্রদান করব, কিভাবে বাংলা পড়তে হবে, কিভাবে আমাদের সর্বোচ্চ নাম্বারটা পাইতে হবে। এই বিষয়গুলো নিয়েই আজ আমরা কথা বলবো। এর আগে, তার পূর্বে আপনারা আমাকে সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শ্রবণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, ক্যামেরা বা কোনো বিষয়ে সমস্যা হচ্ছে কিনা, এ ব্যাপারে আমাকে একটু নিশ্চিত করবেন। এবং সাথে সাথে আপনারা মাঝে মাঝে কমেন্টস লিখবেন যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন। তাহলে আমরা শুরু করি। দেখবেন আমাদের এখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমরা যে প্রিলিমিনারি পরীক্ষা দেই, আমাদের এখানে 200 মার্কসের পরীক্ষা দিতে হয়। আমাদের কত মার্কসের পরীক্ষা দিতে হয়? 200 মার্কসের পরীক্ষা দিতে। এর মধ্যে একটা বিশাল বড় একটা নাম্বার, প্রায় 40 নাম্বার আমাদের বাংলা থেকেই থাকে। আমি পিএসসি বলে 35 নাম্বার, কিন্তু আমি আপনাদের বলি 40 নাম্বার। তাহলে কিভাবে বিষয়গুলো আমরা একটু দেখি এবং আমরা কিভাবে অ্যাডজাস্ট করে পড়ব। আমাদের এখানে বাংলায় যদি আমরা নাম্বারের কথা বলি, তাহলে আমরা দেখব এখানে প্রায় আমাদের 40 নাম্বার। কিভাবে দেখবেন? আমাদের এখানে সাহিত্য 20 নাম্বার, ব্যাকরণ আমাদের এখানে 15 নাম্বার। আবার আমরা যদি দেখি মানসিক দক্ষতার বাংলা একটা অংশ রয়েছে, মানসিক দক্ষতার বাংলায় আমাদের এখানে আরো 5 নাম্বার রয়েছে। তাহলে মানসিক দক্ষতার বাংলায় আমাদের কত নাম্বার? মানসিক দক্ষতার বাংলায় আমাদের এখানে 5 নাম্বার। টোটাল 40 নাম্বার। এবং বিসিএস এর সবচেয়ে বেশি নাম্বারটা কিন্তু এখন বাংলা। আগে রিটেনে বাংলায় নাম্বার থাকতো 200 মার্কস, এখন কিন্তু এটা 300 মার্কস হয়ে গেছে, যে কারণে আপনাকে অনেক যত্নবান, অনেক যত্নশীল হতে হবে। এবার আমরা আসি, এই যে আমাদের এখানে যে 40 মার্কস, এই 40 মার্কস গুলো আমরা কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, প্রশ্নগুলো কোন প্যাটার্ন হচ্ছে, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। এবং এখানে 40 মার্কসের মধ্যে খুব ভালো সংখ্যক নাম্বার পেতে গেলে আমাদের কি কি বিষয় করতে হবে, কোন কোন বিষয় ফলো করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো অবশ্যই আমাকে বলবেন এবং আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেব। এখানে দেখান, চ্যাটের একটাই করে দেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে বিষয়টা দেখেন, আমরা সাহিত্য এবং আরেকটা বিষয় বলি, অরাকল বিসিএস এই আপনাদের অনলাইন প্রিলিতে কি কি ভাবে সার্ভিস দেবে, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। সাহিত্য প্রথমে আসি আমরা সাহিত্য 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 আমাদের যে 20 মার্কস, এই 20 নাম্বার গুলো 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার প্রাচীন যুগ, এখান থেকে প্রশ্ন থাকে একটি। মধ্যযুগ, এখান থেকে প্রশ্ন থাকে 4টি। এবং আধুনিক যুগ, এইখান থেকে প্রশ্ন থাকে 15টি। টোটাল আমাদের এখানে নাম্বার কত? টোটাল আমাদের এখানে নাম্বার 20। বর্তমান সময়ে যে প্রশ্নগুলো হচ্ছে, এই প্রশ্নগুলো অধিকাংশই বোর্ড বই বা টেক্সট বই কেন্দ্রিকের দিকে চলে গেছে। ফলত আমরা সাহিত্যের জন্য টেক্সট বইকে ফোকাস করব। আমি এখানে বেশ কয়েকটা বইকে ফোকাস করব, টেক্সট বইকে ফোকাস করব। আমরা এখানে 5 থেকে 6টি বইকে ফোকাস করব এবং কি কি ভাবে আপনাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো। আসেন, প্রথম যেটা আমরা টার্গেট করব,
নবম শ্রেণীর বাংলা বইকে আমরা এখানে টার্গেট করব। নবম শ্রেণীর বাংলা বইকে এখানে টার্গেট করব। এটা 2020 থেকে 2023 এর মধ্যে যে কোনো একটা বই আপনার নিলেই হয়ে যাবে। যদি খেয়াল করেন তাইলে আমরা যদি 45 প্রশ্নের দিকেই তাকাই তাহলেও দেখব নবম শ্রেণীর বই খুললেই আপনি প্রথমে একটা লেখা পেয়ে যাবেন, এইটা হচ্ছে প্রত্যুপকার। এটা রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার যে রত্ন পরীক্ষাটা ছিল তার একটা মৌলিক গ্রন্থ রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে 45 কোশ্চেন ছিল, 46 কোশ্চেন ছিল, 43 কোশ্চেন ছিল, 41 বিসিএস এর প্রশ্ন ছিল। প্রথমে আপনি যেটা করবেন নবম শ্রেণীর এই যে বইটা দেখছেন এই বইটা আপনি আগে সংগ্রহ করবেন, ব্যাস। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকারে গেলেন। এইবার যেটা করবেন হাতের বাম পাশে আপনি সবসময় দুইটা করে বই রাখবেন পড়ার টেবিলে। এক পাশে রাখবেন অরাকলের প্রিলিমিনারি বইটা, এইটা আপনার হাতে রাখবে। আর ডান পাশে রাখবেন আপনি বোর্ড বই। ওকে, আচ্ছা, ধরেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশ্ন ছিল রত্ন পরীক্ষা। এর আগের বার কোশ্চেন ছিল বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা আপনার বোর্ড বইয়ের একেবারে প্রথম আছে, অর্থাৎ লেখক পরিচিতি। অর্থাৎ আপনি অরাকলের যে প্রিলিমিনারি বইটা আছে এই প্রিলিমিনারি বই থেকে আপনি প্রথমে প্রশ্নটা হাতে নিয়ে আপনি মূল বইয়ে এটা কি করবেন, এইভাবে একটা দাগ দিয়ে ফেলবেন। বুঝতে পারছেন কিনা? আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, কে কোথা থেকে দেখতেছেন। মোহনা খাতুন, আমি আবারও বলি প্রত্যুপকার এইটা রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনারা যদি খেয়াল করেন প্রতি বিজোর বিসিএস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর কিন্তু প্রশ্ন আসে, যদিও 46 কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে কি করবেন, আপনার নবম শ্রেণীর বইটা নেবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো অরাকলের বই থেকে আপনি আগে দেখবেন এবং এইখানে লেখক পরিচিতিতে দাগাইতে হবে। আপনাকে সবসময় বোর্ড বই কেন্দ্রিক প্রিপারেশন গুলো আমি নিতে বলবো। 2 নম্বর যেটা হবে, আপনি পল্লী সাহিত্য বলে একটা বই লেখা আছে, এটা রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য, এটা লেখক পরিচিতি। এইটা থেকে লেখক পরিচিতি পড়বেন, গল্পটা পড়বেন, প্লাস শব্দার্থটা পড়বেন। আপনার যদি প্রশ্নের প্যাটার্নটা আমি একটু দেখাই, প্রশ্নের প্যাটার্নটা এইভাবে আসে যে বাংলা সাহিত্যের কথা, 37 বিসিএস কোশ্চেনটাই যদি আমরা বলি, কোশ্চেনটা এরকম থাকে, বাংলা সাহিত্যের কথা। আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন বলবেন। আচ্ছা, রংপুর, নাটোর, সুন্দর। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, আপনার কোশ্চেন ছিল বাংলা সাহিত্যের কথা, গ্রন্থটি রচয়িতা কি? এটা 37 বিসিএস কোশ্চেন। তাহলে যারা এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে পড়েছেন তারা কিন্তু প্রশ্নটা পেরে যাচ্ছেন। কিংবা আঞ্চলিক ভাষার অভিধান, প্রশ্ন ছিল আঞ্চলিক ভাষার অভিধান কার, কোশ্চেন ছিল বুদ্ধিস্ট মিস্টিক সং, এটা কার, প্রশ্ন থাকে আঙ্গুর কি জাতীয় পত্রিকা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে আপনারা যদি গল্পের দিকে যান, গল্পের দিকে গেলে কিন্তু একেবারে একটা কমন কোশ্চেন যে লোক সাহিত্যের প্রাচীনতম শাখা কি? লোক সাহিত্যের প্রাচীনতম শাখা কি? লোক সাহিত্যের প্রাচীনতম শাখা কি? এইরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রায় সময় থাকে। যদি ক নাম্বার দিয়ে ছড়া, সম হলে আপনারা উত্তরও দেবেন। ক নাম্বার দিলাম ছড়া, 2 নাম্বার দিলাম ডাক ও খনার বচন, গ নম্বরে দিলাম প্রবচন, ঘ নম্বরে দিলাম ধাঁধা। এই যে বিষয়টা খেয়াল করেন, এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু প্রায় সময় হচ্ছে যে ময়মনসিংহ গীতিকাকে উদ্ধার করেন, কত সালে উদ্ধার করেন, কত সালে প্রকাশিত হচ্ছে, কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, মহুয়া পালার রচয়িতাকে, দেওয়ানা মদিনা পালার রচয়িতাকে। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রায় সময় চলে আসে।
আচ্ছা, পাবনা থেকে দেখছেন আলিজা আজিজ। পাবনা খুবই প্রিয় শহর আমার, আমি এখানে প্রায় সময় যাই, প্রতি মাসেই 2 দিন করে পাবনায় যাই। তাহলে আমি যে বিষয়টা বলছি, হ্যাঁ, নিতা শাহ যেটা লিখছেন এটা সত্য কথাটা লিখছেন, যে লোকসাহিত্যে প্রাচীনতম শাখা হচ্ছে ছড়া। যেমন এইখান থেকে প্রায় একটা কোশ্চেন থাকে, ডাক ও খনার বচনে কি জড়িয়ে থাকে। তাহলে বিষয়গুলো আমরা কি দেখতেছি, বিষয়গুলো আমরা দেখতেছি পড়াগুলো কিন্তু বোর্ড বই কেন্দ্রিক চলে যাচ্ছে, বোর্ড বই কেন্দ্রিক চলে যাচ্ছে। এই যে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা আবার আমাদের অরাকল প্রিলিমিনারি যে বইটা আছে এই প্রিলিমিনারি বইয়ের মধ্যে সবগুলো ইনক্লুড করে দিয়েছি আমি যতগুলো কথাই বলছি। তাহলে আমি আবার একটু ব্যাকে যাই, আবার একটু ব্যাকে যাই। দেখেন, আমি বললাম নবম শ্রেণীর বই থেকে প্রত্যুপকার, পল্লী সাহিত্য। তারপরে দেখবেন স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এইটা পড়বেন। এটার কবি পরিচিতিটা ভালো করে পড়বেন, নির্মলেন্দু গুণ। তারপরে দেখবেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এখন সবগুলো কোশ্চেন কিন্তু বোর্ড বই কেন্দ্রিক হচ্ছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। 46 বিসিএস এর বাংলাটা একটু কঠিন ছিল, তারপরেও দেখবেন এখান থেকে চলে আসে। আমি ক্লাসে সবসময় বলি বোর্ড বই পড়তে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই যে দেখেন নবম শ্রেণীর যে বইটা আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, খুব সুন্দর করে দেওয়া আছে শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস অদ্ভুত আধার এক। এই যে অদ্ভুত আধার এক একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা কিন্তু আমাদের কোশ্চেনে ছিল, অর্থাৎ শামসুর রহমান। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা একটু ভালো করে দেখবেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কার লেখা, বন্দি শিবির থেকে কার লেখা, কিংবা কবিতাটা একটু রিডিং দেবেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনে বিবির কপাল পুড়লো, এটি কি জাতীয় বাক্য। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রায় সময় হচ্ছে। অর্থাৎ অর্থাৎ যেটা হয়, আমি আপনাকে যেটা বলি যে প্রিলিতে ভালো করার জন্য, প্রিলিতে ভালো করার জন্য আপনাকে প্রথমে সিলেবাসটা ভালোভাবে কি করতে হবে, সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে। বিশাল বড় একটা সিলেবাস, দেখবেন যে এই সিলেবাসের 50% কিন্তু অটো বাদ যাবে, সিলেবাসের কিন্তু অটো বাদ যায়। অটো বাদ যায় মানে কি, যেমন ধরেন গত বছর কোশ্চেন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং কবিতা থেকে। তাহলে পরের বার কোশ্চেন কিন্তু ছোট গল্প আর কবিতা হচ্ছে না, অবশ্যই এটা ভিন্ন আঙ্গিকে চলে যাবে। প্রশ্নের কিন্তু একটা প্যাটার্ন আছে, বুঝতে পারছেন। আপনাকে আগে প্রথমে সিলেবাসটা বুঝতে হবে। যেমন আমরা বলে থাকি যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, আমলটা সলিড হইতে হবে। প্রিলিতে প্রচুর পড়তে হবে, এইটা যেমন ঠিক, তার চেয়ে যে ব্যাপার প্রচুর পরিমাণে বাদ দিতে হবে। যে মানুষটা যত বাদ দিতে পারে ওই মানুষটা কিন্তু দিন শেষে তত বেশি প্রিলিতে সফল হয়। আচ্ছা, আমরা আবার একটু দেখে যাই। আমরা বলছিলাম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা 47 বিসিএস এ একেবারেই আসবে, আপনারা চাইলে লিখিত নিতে পারেন। এইটা হচ্ছে আমার পরিচয়, আমার পরিচয়। আপনি যদি খেয়াল করেন আমাদের বর্তমানে যে টেন্ডেন্সি চলছে, বর্তমানে যে ট্রেন্ড চলতেছে, এই ট্রেন্ডের মধ্যে কারা গুরুত্বপূর্ণ রাইটার, সরকারকে কারা প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কারা ফোকাস করে, কারা প্রগতিশীল রাইটার, এই রাইটার গুলোই কিন্তু বারবার আসে, অন্য রাইটার গুলো আসে না। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, শামসুর রহমান, তারপরে সৈয়দ শামসুল হক, তারপরে হুমায়ুন আজাদ, তারপরে আহমদ শরীফ, এই জাতীয় রাইটার গুলো, তারপরে আনিসুজ্জামান, তারপরে ধরেন এই রাইটার গুলোই কিন্তু বারবার বারবার হাসান আজিজুল হক, এই রাইটার গুলো, আরজ আলী মাতব্বর, এই রাইটার গুলো কিন্তু সবসময় এখন প্রতিনিধিত্ব করতেছে। সুতরাং আপনাকে না সময়, অবস্থা, প্রেক্ষাপট বুঝে আপনাকে প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারলেন। আমার পরিচয়, এইটার কবি পরিচিতিটা ভালো করে দেখবেন, প্লাস শব্দার্থ। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনারা যেটা করবেন, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি থেকে এটার শব্দার্থ থেকে প্রশ্ন হয় না এমন বিসিএস সাধারণত এখন পর্যন্ত হয় নাই, এবং নবম গ্রেড থেকে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এটা মিস করে না। অর্থাৎ সাহিত্যের রূপ ও রীতিটা আমরা আমাদের লেকচার শিটের 11 নম্বর লেকচারে খুব সুন্দর করে আলোচনা করেছি, যেখানে সাহিত্যের রূপ ও রীতির অলংকার নিয়ে কথা বলা হয়েছে, ছন্দ নিয়ে কথা বলা হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য নিয়ে কথা বলা হয়েছে, দেশভাগ কেন্দ্রিক সাহিত্য নিয়ে কথা বলা হয়েছে,
বিস্তারিত কিন্তু আমরা আমাদের অরাকল শিটে দিয়েছি, আমরা আমাদের বইয়ে দিয়েছি, দুইটা কিন্তু সম্পূর্ণ দুই অঙ্কে আমরা এখানে তৈরি করেছি, অর্থাৎ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। স্যার আমাদের বাংলা প্রথম সব ক্লাস কি আপনি নেবেন? আমাদের এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমাদের এখানে টিচার অনেক, তার মধ্যে এক একজন আবার এক একটা স্পেশালিস্ট, যেমন আমি সাহিত্য স্পেশালিস্ট, অন্য স্যার ব্যাকরণ স্পেশালিস্ট, যে যে অংশ স্পেশালিস্ট উনি ওই অংশগুলো নেবেন, তবে সাহিত্যের ক্লাসগুলো আমি আপনাদের সবগুলো নেব। ওকে, তাহলে বিষয়টা খেয়াল করেন, নবম শ্রেণীর যে বইটা আছে, নবম শ্রেণীর এই বইয়ে 1 2 3 4 5 6 এই 6টা আইটেম আমরা খুব ভালো করে পড়বো। আশা করি যে 47 বিসিএস এ আমরা এখানে 3টা কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাব। বুঝতে পারছেন কিনা? আসেন, বর্তমানে যে বইটা খুবই গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর, আমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো, আমি যে তথ্যগুলো বলতেছি, এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে আমরা আমাদের অরাকলের যে বাংলার প্রিলিমিনারি বইটা আছে নতুন সংস্করণে, যেটা এইটার মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছে, যাতে পরবর্তীতে আপনাদের আর কষ্ট না হয়। নবম শ্রেণীর বোর্ড বই এইটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি 2024-এর কথা বলছি। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতেছে এরকম রাইটার কারা, বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতেছে যে রাইটার গুলো, এরকম রাইটার আমরা যদি দেখি তাইলে আমাদের 24 থেকে 25 জন রাইটার আছে। তো আপনি যেটা পাবেন, এই যে নবম শ্রেণীর যে বোর্ড বইটা আছে না, এই নবম শ্রেণীর বোর্ড বইয়ে 24 জন রাইটার নিয়ে কথা বলা আছে। এই 24 জন রাইটারের মধ্যে 3 জন রাইটারকে বাদ দিতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, 2 নম্বর ফররুক আহমদ, 2 নম্বর ফররুক আহমেদ, আর 3 নম্বর হচ্ছে রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট, এই 3 জন রাইটার বাদ দিলে আমরা এখানে 21 জন রাইটার পাই। এই 21 জন রাইটার বাংলাদেশ সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বারবার ফোকাস করতেছে, এরা প্রগতিশীল রাইটার, যে কারণে এদের উপরে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর এই 21 জন রাইটার সম্পর্কে আপনার প্রচুর প্রচুর পরিমাণে জানতে হবে। আচ্ছা আসেন, আমি যে বিষয়টা বলছি কিভাবে পড়বো, তাইলে আমরা এর পরের আইটেমে চলে যাই। 3 নম্বর যে বইটার কথা বলবো, 3 নম্বর যে বইটার কথা বলবো, এটা হচ্ছে একাদশ শ্রেণীর বই। এইটা আপনাকে ভালো করে পড়তে হবে, একাদশ শ্রেণীর বইগুলো আপনাকে ভালো করে পড়তে হবে, বোর্ড বাংলা বইটা একাদশ। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আপনারা যত প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন। একাদশ শ্রেণীর যে বই, এইটা বিসিএস এর জন্য, এটা বিসিএস এর জন্য একরকম বাইবেল স্বরূপ, এবং এই বই থেকে হিউজ পরিমাণে প্রশ্ন হয়। আপনাকে কি কি করতে হবে, কি কি করতে হবে? আপনাকে পড়তে হবে অপরিচিতা, আপনাকে পড়তে হবে বিলাসী, আপনারা বুঝতেছেন কিনা জানাবেন। আপনাকে পড়তে হবে আমার পথ, আপনাকে পড়তে হবে মানব কল্যাণ। আমি ক্লাসে কিন্তু বলেছিলাম মানব কল্যাণ থেকে কোশ্চেন থাকবে, কারণ মানব কল্যাণ হচ্ছে বর্তমানে প্রতিনিধিত্বশীল একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল ফজল, আবুল ফজল যিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা, এই আবুল ফজলে কিন্তু বিখ্যাত একটা লেখা 21 মানে মাথা নত না করা, এবারে কিন্তু কোশ্চেন ছিল। আমি বলেছিলাম যে ভালো করে পড়ার জন্য। মানব কল্যাণের যে পাঠ পরিচিতি আছে, দেখবেন আপনাদের কাছে যদি ইন্টারমিডিয়েট বই থাকে, পাঠ পরিচিতির নিচে থেকে উপরের লাইনেই কিন্তু দেয়া ছিল যে তার বিখ্যাত প্রবন্ধ 21 মানে মাথা নত না করা। আবার যদি 45 প্রশ্নের দিকে তাকান, 45 প্রশ্নও কিন্তু ছিল। 45 প্রশ্নে কি ছিল? 45 কোশ্চেন ছিল দুর্দিনের দিনলিপি, এই প্রবন্ধটা কার লেখা? সুতরাং আমি বলি, এই যে দেখেন প্রশ্নগুলো কিন্তু বোর্ড বই থেকে হচ্ছে। প্রশ্নগুলো কই থেকে হচ্ছে? প্রশ্নগুলো বোর্ড বই থেকে হচ্ছে। তাহলে অপরিচিতা, বিলাসী, আমার পথ, তারপরে আপনার 52 দিনগুলি, 52 দিনগুলি একেবারে সরাসরি সরাসরি এইখান থেকে কোশ্চেন আসে। আমরা জানি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশিত হয়েছিল। ভাষার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 27 মাস জেল কাটে। জেল থেকে যখন বেরিয়ে আসে, আসার পরে তার যে ছোট ছেলে ছিল কামাল, তাকে চিনতে ছিল না। হাচু মানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে আব্বা আব্বা বলে ডাকতেছিল। শেখ কামাল তাকে বললো যে আমি কি তোমার আব্বাকে আব্বা বলে ডাকবো? তখন আমি, অর্থাৎ বঙ্গবন্ধু তাকে বললো যে আমি তো তোমারও আব্বা হই। আসলে কাছের মানুষ দূরে যায় যখন তার কাছ থেকে দূরে সরে থাকা, কাছের মানুষও ভুলে যায় যখন তার কাছ থেকে দূরে সরে থাকা যায়। বিসিএস এ কোশ্চেন ছিল, দেখেন
আমি যখন জেলে যাই ওর বয়স তখন কয়েক মাস। কোশ্চেন ছিল ওকে, উত্তর শেখ কামাল। এই যে যারা 52 দিনগুলি গল্পটা পড়েছে এবং সময় বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু উত্তরটা করতে পেরেছিল। বুঝতে পারছেন? আপনাকে পড়তে হবে সুচেতনা। সুচেতনা বিষয়টা খেয়াল করবেন। আমাদের প্রশ্নের কিন্তু একটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে একটা প্রশ্ন অবশ্যই 30-এর দশক থেকে থাকবে। 30-এর দশক বলতে এখানে বোঝানো হচ্ছে পঞ্চ পাণ্ডবদের উপর একটা কোশ্চেন থাকবে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে রয়েছে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। এই যে এবার দেখেন 45 বিসিএস কিন্তু বিষ্ণুদের উপরে কোশ্চেন ছিল। 45 বিসিএস কোশ্চেন ছিল বিষ্ণুদের উপরে। প্রশ্নের একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো যেটা হয়েছে, আচ্ছা বলে দিচ্ছি, এই যে প্যাটার্ন গুলো রয়েছে এই প্যাটার্ন গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হচ্ছে। আপনি যদি এই ক্লাস না করেন তাহলে কিন্তু হবে না। এখন নিজে নিজে বাসায় বসে থেকে যে ভালো করতে পারবেন না ব্যাপারটা কিন্তু এমন না। তবে এইটা আসলে খুবই কঠিন ব্যাপার। বিসিএসটা পুরোটাই কিন্তু একটা গুরু নির্ভর বিদ্যা। বুঝতে পারছেন? একেবারে গুরু নির্ভর বিদ্যা। গুরু নির্ভর বিদ্যা বলতে আপনার যে কোনো বড় ভাইয়ের শরণাপন্ন হতে হবে, অথবা কোনো শিক্ষকের পরামর্শ নিতে হবে, অথবা যারা বিসিএস পাস করেছে বা বিসিএস এ ক্যাডার হয়েছে তাদের পরামর্শ নিতে হবে, তাদের অভিজ্ঞতাটা আপনি শুনবেন। সবটা নিতে হবে এমন না। আপনি তো বিবেক বুদ্ধির অধিকারী, আপনি তার অভিজ্ঞতাটা শুনবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন যে সে কিভাবে ভালো করতেছে, কোন জায়গাগুলো আপনাকে পড়তে হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এইটা চলে গেল। পরের যে আইটেমটা আপনারা দেখবেন এইটা হচ্ছে একাদশ শ্রেণী সহপাঠ বই। এটা কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে। একাদশ শ্রেণীর সহপাঠ বই। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বই থেকে দেখবেন এইবারও 3টা কোশ্চেন ছিল এবং হুবহু 3টা কোশ্চেন এখানে ছিল। আচ্ছা, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই বইয়ের আপনারা 7 থেকে 11 পৃষ্ঠা পড়বেন, এখান থেকে 2টা নৈর্বৃত্তিক আসে। 91 পৃষ্ঠা পড়বেন, এইখান থেকে একটা নৈর্বৃত্তিক আসে। 7 থেকে 11 পৃষ্ঠা এখানে উপন্যাস নিয়ে কথা বলা আছে, উপন্যাস, আর এখানে নাটক নিয়ে কথা বলা আছে। অর্থাৎ বোর্ড বই থেকে আপনাকে ভালো করে পড়তে হবে। 5 নম্বর যে বইটা আমি আপনাকে বলি, এটা আপনাকে সংগ্রহ করতে হবে। অরাকল প্রিলিমিনারি গাইডটা সংগ্রহ করবেন। অরাকল প্রিলিমিনারি গাইডটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে অরাকল প্রিলিমিনারি বাংলা যে বইটা সংগ্রহ করবেন, এই বই থেকে কি কি ধরনের প্রশ্ন বা আপনি সাপোর্ট পাবেন, এইখান থেকে আপনি ছন্দের আইটেমটা ভালো করে শিখে নেবেন। ছন্দ থেকে আপনাদের একটা কোশ্চেন থাকে, এখান থেকে অলংকার থেকে আমাদের একটা কোশ্চেন থাকে। যেমন 45 বিসিএস এ 2টা কোশ্চেন ছিল। 45 বিসিএস এ এবার কিন্তু 2টা কোশ্চেন ছিল, তার মধ্যে একটা ছিল ম্যাজিক রিয়ালিজম। যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন ম্যাজিক রিয়ালিজম, যাকে আমরা জাদুবিদ্যা বলে থাকি বা জাদু বাস্তবতা বলে থাকি। এবং আরেকটা ছিল দ্বৈতাদ্বৈতবাদ। এগুলো এগুলো আসলে বোর্ড বইগুলোতে পাবেন না। এই যে যারা অরাকলের বিসিএস প্রিলিমিনারি পড়েছে তারা কিন্তু শহীদুল জহিরের ম্যাজিক রিয়ালিজম সম্পর্কে বেশ ভালোভাবে জানে এবং আমরা ক্লাসে কিন্তু ম্যাজিক রিয়ালিজম সম্পর্কে বলি। বুঝতে পারছেন? তাইলে অরাকল বিসিএস এর যে প্রিলিমিনারি বই, এই প্রিলিমিনারি বই থেকে আপনার প্রথমে কি করবেন, প্রথমে আপনি ছন্দ পড়ে নেবেন, দ্বিতীয় আপনি অলংকার পড়ে নেবেন, দ্বিতীয়ত আপনি অলংকার পড়ে নেবেন, তৃতীয়ত আপনি কি করবেন, তৃতীয়ত আপনি যেটা করবেন, প্রথমে ছন্দ গেল, তারপর অলংকার গেল, তারপরে আপনার রসগুলো পড়ে নেবেন। হ্যাঁ, করেন। তারপরে আপনার কি করতে হবে, তারপরে আপনাকে রসগুলো পড়ে নিতে হবে। রসগুলো বলতে আমি আপনাকে এখানে বোঝাচ্ছি যে মধুর রস, তার আরেকটা নাম শৃঙ্গার রস, তারপরে আপনার বীর রস, এরপরে আপনার করুণ রস, এরপরে বৈষ্ণব পদাবলীর রস। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনার প্রশ্নগুলো হচ্ছে। তাহলে এই জায়গাগুলো আপনাকে কিন্তু ধরতে হবে ভালো করে। বুঝতে পারছেন? এটা অরাকলের বই থেকে আপনি পড়ে নেবেন। অরাকলের যে প্রিলিমিনারি বইটা আছে এখান থেকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আপনাকে পত্রিকার নামগুলো। এখান থেকে আমাদের বরাবর একটা কোশ্চেন আসে। এরপরে আপনাকে ছদ্ম নামগুলো পড়তে হবে।
এরপরে আপনার উপাধিগুলো পড়তে হবে, অরাকলের বই থেকে উপাধিগুলো পড়তে হবে। এরপরে আপনার চরিত্রগুলো পড়তে হবে। এরপরে আপনার কি করতে হবে, এই চরিত্রগুলো পড়তে হবে, তারপরে সংলাপগুলো পড়তে হবে। এই যে 8টা প্রশ্নের জন্য, এই 8টা প্রশ্নের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অরাকলের বইয়ের শরণাপন্ন হতে হবে। তাহলে আপনি কি করবেন, বোর্ড বই সংগ্রহ করবেন, অবশ্যই বোর্ড বই সংগ্রহ করবেন। 4টা বোর্ড বই সংগ্রহ করবেন। এই 4টা বোর্ড বইয়ের বাইরে অরাকলের যে বাংলা প্রিলিমিনারি বইটা আছে, এই প্রিলিমিনারি বইটা সংগ্রহ করবেন এবং এইখান থেকে কিন্তু আপনারা 8টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। কি কি প্রশ্ন পড়বেন অরাকলের প্রিলিমিনারি বই থেকে? ছন্দের অংশগুলো পড়বেন, অলংকারটা পড়বেন, এরপরে বললাম রস অংশগুলো দেখবেন। এগুলো ক্লাসে আমরা বিস্তারিত শেখাবো, যে কারণে আপনার আসলে টেনশনের কোনো কিছুই নেই। আচ্ছা, এক ভাই কোশ্চেন করেছেন একাদশ শ্রেণী বই কি এই বছরেরটা লাগবে? নওশিন নুসরাত, আপনার জন্য বলি এই বছরেরটা দরকার নেই। আপনি 2020 থেকে শুরু করে 2023-এর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করে নিলেই হবে। আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। তাহলে বিষয়টা দেখেন, আমরা আরেকটা বই পড়বো সাহিত্যের জন্য, এরপরে আমরা সামারাইজ করব। আরেকটা বই পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো একটা বই থেকে 10 থেকে 45 বিসিএস এর 10 থেকে 45 বিসিএস এর লিখিত প্রশ্ন, 10 থেকে 45 বিসিএস এর লিখিত প্রশ্ন। এই লিখিত প্রশ্নের 4 নম্বর প্রশ্নটা পড়বেন, 4 নম্বর প্রশ্নটা পড়বেন। আমি সবসময় 4 নম্বর প্রশ্নটা পড়বেন। আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে থাকি বা সবসময় লিখিত দিয়ে থাকি, এবং আমি সবসময় বলি যে আপনি প্রয়োজনে আমার সাথে স্ট্যাম্পের উপর একটা চুক্তিতে আসতে পারবেন। এইটা আমি বলি যে 10 বিসিএস থেকে 45 বিসিএস এর লিখিত প্রশ্ন যদি সমাধান করে যায়, তাহলে একটা স্টুডেন্ট 20টা নৈর্ব্যক্তিকের মধ্যে 15টা নৈর্ব্যক্তিক হুবহু এইখান থেকে প্রশ্ন কমন পড়ে। 45 বিসিএস এর প্রশ্ন যে একটু কঠিন, 46 বিসিএস এর প্রশ্ন যে একটু কঠিন ছিল, তারপরও কিন্তু 70টার উপরে প্রশ্ন রিটেন থেকে কমন করেছে, মানে রিপিট করেছে। এখন প্রশ্নগুলো কিন্তু রিটেন থেকে রিপিট হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, অনুগ্রহ করে বইগুলোর নাম আবার বলবেন। হ্যাঁ, আমি বইগুলোর নাম আবারও বলবো। তাইলে আমার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা ছিল, এই আলোচনায় আমি যে বিষয়টা বললাম আমাদের সাহিত্য, আমি 1 থেকে 20টা প্রশ্নের প্যাটার্ন বা স্ট্রাকচারটা আবারও দেখাচ্ছি। 1 থেকে 20 পর্যন্ত আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, সাহিত্যের জন্য আমরা কি কি সংগ্রহ করব, কি কি পড়বো। যেহেতু সাহিত্য আমাদের 20 নাম্বার। আবার আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন রিটেন দিতে যাবেন, আপনি যখন লিখিত লিখবেন, তখন কিন্তু সাহিত্যে আপনার এখানে থাকবে 60 নাম্বার। একই বিষয় প্রিলিতে অপশন থাকতেছে আর রিটেনে অপশন থাকতেছে না। রিটেনে বিস্তারিত লিখতে হচ্ছে, তার মানে আপনাকে বিস্তারিত ভাবেই আপনাকে কি করতে হবে, পড়তে হবে। বইগুলোর নাম আবার বলেন, আমি একবার রিপিট করি। দেখেন, আমি আপনাকে 6টা বই পড়তে বলছি সাহিত্যের জন্য, তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। খুব ভালো করে মিলায় নেবেন। 1 নম্বর হচ্ছে নবম শ্রেণীর বাংলা বই। নবম শ্রেণীর বাংলা বই আপনি প্রথমে সংগ্রহ করবেন, সংগ্রহ করে এখান থেকে 6টা বিষয় ভালো করে পড়বেন। এর মধ্যে সাহিত্যের রূপরীতি থেকে শব্দার্থ, আমার পরিচয় থেকে শব্দার্থ, আর বাকিগুলো লেখক পরিচিতি পড়বেন। তাহলে এখানে 5 জন রাইটার হয়ে গেল। সব মিলে বাংলার জন্য আমরা 45 জন রাইটার পড়াবো। কতজন রাইটার? 45 জন রাইটার। 45 জন রাইটার পড়লে একটা স্টুডেন্ট একেবারে নিরাপদ, 15 মার্কসের জন্য একেবারে নিরাপদ। আচ্ছা, এটা গেল 1 নম্বর বই। তারপরে 2 নম্বর বই আমরা কি বলেছিলাম? 2 নম্বর বই বলেছিলাম 2024 সালে নবম শ্রেণীর বোর্ড বই। 3 নম্বর বলেছিলাম একাদশ শ্রেণীর বাংলা বোর্ড বই। একাদশ শ্রেণীর বাংলা বোর্ড বই। অফলাইনে যারা ভর্তি হয়েছে তারা কি অনলাইনে কোর্সটা ফ্রিতে করতে পারবেন? এ ব্যাপারে অফিস কর্তৃপক্ষ জানাবেন। তবে সম্ভাবনা আছে, যারা অফলাইনে ভর্তি হয় তাদের সম্ভবত অনলাইনে একটা ফ্রি দেওয়ার ব্যবস্থা থাকার কথা। একাদশ শ্রেণী সহপাঠ্য পড়বেন 4 নম্বর। 5 নম্বর অরাকলের প্রিলিমিনারি বইটা সংগ্রহ করবেন, এবং এটা অবশ্যই সংগ্রহ করতে হবে, কারণ এখানে 8টা কোশ্চেন কমন পড়ে।
আচ্ছা, 6 নম্বর আমরা বলেছিলাম 10 BCS থেকে 45 BCS এর লিখিত প্রশ্ন সমাধান, এটা শুধুমাত্র অরাকলেরই আছে। আপনি এখানে দুইটা আইটেম আছে, চাইলে শুধু লিখিত প্রশ্ন সংগ্রহ করতে পারেন 150 টাকা দিয়ে। আবার যদি আপনি মনে করেন যে লিখিত প্রশ্ন সমাধান সহ সংগ্রহ করব, সেটাও আপনি সংগ্রহ করে নিতে পারেন, তবে এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু প্রশ্ন করি, আপনারা বুঝতে পারছেন কিনা যে আমার সাহিত্যের জন্য কি কি সংগ্রহে থাকতে হবে। ব্যাপারটা আমি এরকম ভাবে বলি যে রাক্ষসদের সঙ্গে দেবতাদের যখন যুদ্ধ হয়, এই যুদ্ধে দেবতারা যখন না পারে রাক্ষসদের সঙ্গে, মাঝে মাঝে আগে এটাই হতো, তখন কিন্তু তারা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, বুঝছেন। এই ব্রহ্মাস্ত্র যে দিক দিয়ে যায় সেই দিকটাই আসলে ধ্বংস হয়ে যায়। এই যে বইগুলোর কথা বললাম, আমি এখানে আপনাকে 6টা বইয়ের কথা বলছি, আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে এই 6টা বই হচ্ছে আপনার জন্য ব্রহ্মাস্ত্র, বুঝছেন। আগে প্রথমে অস্ত্র ঠিক করেন। এবার আসেন আমাদের প্রশ্নের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এবার একটু আমাদের স্ট্রাকচারটা দেখবো যে একজন, আচ্ছা, জিজ্ঞাসা করেছেন অনলাইন ফিস কত। অনলাইন ফিস হচ্ছে 5300 টাকা। অনলাইন ফিস 5300 টাকা। এখানে আমরা কি কি পাবো সেটাও আমি আপনাদের বলে দেবো যে আপনারা এইখানে ক্লাস করলে কি কি পাবেন। তার আগে আমরা এখানে একটা স্ট্রাকচার দাঁড় করাবো, যে আমি 20টা প্রশ্নের একটা স্ট্রাকচার দাঁড় করাই দেবো, এরপর ব্যাকরণের একটা স্ট্রাকচার দাঁড় করাই দেবো। আপনি যদি এই স্ট্রাকচার অনুসারে প্রতিনিয়ত চালিয়ে যান তাহলে অবশ্যই ভালো করতে পারবেন। এবার আসেন, অরাকলে ভর্তি হলে আপনি 47 BCS এ আপনি এখানে ভর্তি হলে কি সুবিধাটা পাবেন, এখানে কেন ভর্তি হবেন। আমাদের অন্যদের মতো কন্ট্রাকচুয়াল টিচার না, আমাদের এখানে যেটা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এক একজন বিশেষজ্ঞ, এবং অধিকাংশই আমাদের এখানে কিন্তু ক্যাডার কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুঝতে পারছেন, এবং প্রায় সবারই দীর্ঘ অভিজ্ঞতা। আচ্ছা, আমরা এখানে যেটা পাবো, আপনারা এখানে ক্লাস পাবেন কয়টা। আপনারা এই অরাকল বিসিএস এ ভর্তি হলে আপনারা এখানে ক্লাস পাবেন 129টা ক্লাস টেস্ট। 129টা ক্লাস পাবেন, মোট ক্লাস পাবেন আপনারা কয়টা, 129টা। 129টা ক্লাস মানে 129টা পরীক্ষা। 129টা পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা 30 মার্কসের একটা পরীক্ষা হবে। তার মানে দেখেন আপনার কতগুলো নৈমিত্তিক আপনি এখানে জানতে পারতেছেন। আপনি এখানে সাবজেক্ট টেস্ট পাবেন, অর্থাৎ যে যত পরীক্ষা দেবে সে কিন্তু ততটাই ভালো করতে পারবে। আপনি এখানে 21টা সাবজেক্ট টেস্ট পরীক্ষা দিতে পারছেন, প্রতিটা সাবজেক্ট টেস্ট 100 মার্কসের। তার মানে আপনি এখানে এই 2100 নৈমিত্তিকের সঙ্গে আপনি নতুন নৈমিত্তিকের সঙ্গে পরিচিত হচ্ছেন। আপনি এখানে সাবজেক্ট ফাইনাল দিতে পারবেন, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দেবেন। এখানে 6টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। অরাকল যেটা বলে সেইটাতেই কিন্তু বিশ্বাস, সেইটাই করে থাকে, এখানে কোনো মিথ্যাচারিতার সুযোগ নেই। আপনাকে এখানে জব সলিউশন টেস্ট নেওয়া হবে, যেটা অন্যদের থেকে আমরা একটু আলাদা। জব সলিউশন টেস্ট আমি আপনাকে বিষয়টা বলে দেই, যেমন আপনাকে বলা হবে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতি, এই যে আজকে সামনের সপ্তাহে পরীক্ষা হবে 2014 সালের, তাহলে 2014 সালে যত প্রশ্ন আসে আপনাকে পড়ে আসতে হবে এবং এটার উপরে আপনার পরীক্ষা দিতে হবে। এইরকম 2010 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই কিন্তু আপনার কাছ থেকে আমরা আদায় করে ছাড়বো এবং এটার উপরে পরীক্ষা নেব। এরকম জব সলিউশন 10টি জব সলিউশন টেস্ট পরীক্ষা হবে। বেসিক টেস্ট বলতে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, এই যে নবম শ্রেণীর বা ইন্টারমিডিয়েটের যে বইগুলো থেকে প্রশ্ন আসে, যেটা আপনার ভিত্তিটা মজবুত করবে, এরকম কিন্তু আমরা বেসিক টেস্ট নিয়ে থাকবো। একটা স্পেশাল একটা পরীক্ষা নেওয়া হবে, এটা হচ্ছে বেসিক টেস্ট। এরপরে আমরা কি করব, এরপরে দেখেন সাম্প্রতিক বিষয় থেকে আসলে প্রিলিতে খুব বেশি প্রশ্ন হয় না, যে কারণে অরাকল বিসিএস সাম্প্রতিক নিয়ে এত বেশি মাথা ব্যথা করে না। সাম্প্রতিক থেকে একটি টেস্ট নেওয়া হবে, কারণ সাম্প্রতিকের উপরে মাত্র আমাদের নাম্বার হচ্ছে 3। মডেল টেস্ট নেওয়া হবে অবশ্যই আলাদা আলাদা প্রশ্নে, এখানে 10টা মডেল টেস্ট নেওয়া হবে। প্রত্যেকটা মডেল টেস্টে 200টা অভিন্ন রকম প্রশ্ন থাকবে, ভিন্ন না,
মানে যে ব্যাপারটা প্রত্যেকটা মডেল টেস্ট আলাদা আলাদা প্রশ্নে এখানে আপনার কি হবে 10টা স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে। এরপরে যেটা হবে অরাকলে আরো যেটা থাকবে, আপনি যে ক্লাসটা আজকে করতেছেন এই ক্লাসটা কিন্তু আপনার রেকর্ডেড থাকবে এবং এটা 48 ঘন্টার জন্য আপনার এটা রেকর্ডেড থাকবে। মানে এখন কোনো কারণে ধরেন আপনি ক্লাসটা করতে পারলেন না, অসুবিধা হতেই পারে, তাহলে কিন্তু 48 ঘন্টার মধ্যে এই ক্লাসটা আপনি করতে পারবেন। এবং এবং যেটা হয় আমরা আমরা কোনো সফট কপি না, আমরা অবশ্যই আমরা কিন্তু একেবারে কি করি, একেবারে হার্ড কপি দিয়ে থাকি, বুঝতে পারছেন? আমরা কিন্তু আপনাকে হার্ড কপি দিব, যেটা হবে যে আমাদের যে শীট আছে আমরা কোনো সফট কপি না, আমরা প্রিন্টেড শীট দিয়ে থাকবো। আপনাদের যতগুলো শীট আছে এই শীটগুলো আমরা আমাদের খরচাতেই কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে দেব, বুঝতে পারছেন? আপনাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু জিজ্ঞাসা করেন। নবম শ্রেণীর বই কত সালের কিনতে হবে? নবম শ্রেণীর বই এটা আপনি 2020 থেকে 2023 মধ্যে কিনে ফেলাটাই ভালো, তবে 23-এরটা ভালো। আগের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই হবে না। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। সুমাইয়া রহমান, আচ্ছা শর্মিশ্রী বলছেন অরাকল প্রিলিমিনারি বাংলা বই কোথায় পাওয়া যাবে কাইন্ডলি বলবেন। এটা যে কোনো লাইব্রেরি থেকে আপনি এটা সংগ্রহ করে নিতে পারবেন, এটা অ্যাভেলেবল একটা বই, এটা সংগ্রহ করা খুব বেশি কষ্টসাধ্য নয় আপনাদের জন্য। আচ্ছা আসেন আমরা আগে একটা প্রশ্ন প্যাটার্ন দাঁড় করাই, হ্যাঁ এবার আসেন আমরা একটা সাহিত্যের প্যাটার্ন দাঁড় করাই, এরপরে ব্যাকরণটা দেখাবো। সাহিত্য আমাদের নাম্বার কত? 20। এবার দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, 1 নম্বর কোশ্চেন থাকে চর্যাপদ থেকে, 1 নম্বর কোশ্চেন থাকে চর্যাপদ থেকে, চর্যাপদ থেকে একটা প্রশ্ন থাকে। এবারও চর্যাপদ থেকে কোশ্চেন ছিল এবং নিয়ম হচ্ছে এটাই। এবছর চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত একটা প্রবন্ধের নাম ছিল তৈল প্রবন্ধ। চর্যাপদ থেকে একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেখান থেকে থাকে এইটা হচ্ছে হয় আপনার বৈষ্ণব পদাবলী হবে, বৈষ্ণব পদাবলী হবে, অথবা অথবা শ্রীকৃষ্ণ কৃষ্ণ কীর্তন, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। এবার আপনি একটা বিষয় খেয়াল করবেন, 46 বিসিএস, 44 বিসিএস, 42 বিসিএস, 40 বিসিএস, অর্থাৎ 28 থেকে 46 পর্যন্ত খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং আমার কথাগুলো জাস্টিফাই করবেন। 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, এই যে জোর বিসিএস এর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি দেখেন তাহলে দেখবেন প্রতি জোর বিসিএস এ শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে প্রশ্ন আসছে। শ্রীকৃষ্ণ কীর্তন একবার 29 বিসিএস এ কোশ্চেন ছিল, এর বাইরে সব বিজোর বিসিএস এ কোশ্চেন ছিল। তার মানে আপনারা যারা 47 বিসিএস দেবেন তাদের জন্য কিন্তু এইটা ফরজে আইন হয়ে গেছে, অর্থাৎ 47 বিসিএস এর জন্য বৈষ্ণব পদাবলী থেকে একটা প্রশ্ন বাধ্যতামূলক থাকবে। প্রশ্নের এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আপনাকে ধরতে হবে। 3 নাম্বার যে প্রশ্নটা আমরা ধরবো এইটা মঙ্গল কাব্য থেকে সব সময় আমাদের একটা কোশ্চেন থাকেই, মঙ্গল কাব্য থেকে আমাদের সব সময় একটা কোশ্চেন থাকে। এখানে 3টা আইটেম আছে, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল এবং অন্নদা মঙ্গল। 47 বিসিএস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মিস হওয়ার কোনো সুযোগ নাই। 4 নাম্বার যে প্রশ্নটা আসে এটা অনুবাদ সাহিত্য থেকে আসে, অনুবাদ সাহিত্য থেকে আসে। যদি অনুবাদ সাহিত্যটা রিপিট করে, যেমন এইবার অনুবাদ সাহিত্য ছিল, তাইলে এখানে চলে যায় আরাকান রাজসভা থেকে, তাহলে এটা চলে যায় আরাকান রাজসভা থেকে, আরাকান রাজসভা থেকে। এটার অল্টারনেটিভ আমরা আরেকটা ধরে রাখবো আমরা নাচ সাহিত্য, নাচ সাহিত্য। এই 3টা প্যাটার্নের মধ্যে একটা প্রশ্ন আমাদের এখানে কমন পড়ে, তাহলে আমাদের হয়ে গেল কয়টা? আপনারা বলেন, কমেন্টসে বলেন আপনারা বুঝতেছেন কিনা, একটু কমেন্টস করবেন। হ্যাঁ, কমেন্টস করলে আমার জন্য সুবিধা। যে গাইবান্ধা শাখায় আসেন কিনা? হ্যাঁ, আমি গাইবান্ধা শাখায় আসি, যদিও গাইবান্ধা শাখায় গত কয়েক মাস যাবত যাওয়া হয় নাই। গাইবান্ধা শাখা আমি যাই, যেহেতু আমার গ্রামের দেশের বাড়ি উত্তরবঙ্গে, সুতরাং গাইবান্ধা শাখায় অবশ্যই যাই, কারণ আমার দেশের বাড়ি বগুড়ার মহাস্থানগড়। আচ্ছা, পাশাপাশি। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা আমরা ধরবো, 5 নম্বর প্রশ্নটা আমরা ধরবো লোক সাহিত্য থেকে। লোক সাহিত্য এইটা জোর বলি আর বেজোর বলি সব বিসিএস এর লোক সাহিত্য থেকে একটা প্রশ্ন চলে আসে। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন।
আগে প্রথমে প্যাটার্নটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। ওকে, আসেন 6 নম্বর প্রশ্নের দিকে আসেন। বিসিএস এর ব্যাপারটা হলো এটা পুরোটা আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার। 6 নম্বর কোশ্চেন যদি আমরা বলি তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের উপরে প্রতি জোর বিসিএস এ কোশ্চেন আসে। আপনারা যদি খেয়াল করেন 46-এ আসছে, 47-এ আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 1% নাই। 48-এ কত পার্সেন্ট? বাধ্যতামূলক ভাবে একটা আসবে, কারণ ফোর্ট উইলিয়াম কলেজ আমি ক্লাসে বলে থাকি এটা কখনো বিজোর বিসিএস এ আসে না, কিন্তু জোর বিসিএস টা সাধারণত ফোর্ট উইলিয়াম কলেজ মিস করে না। তাইলে ফোর্ট উইলিয়াম কলেজটা ভালো করে দেখবেন। এখন ফোর্ট উইলিয়াম কলেজ যেহেতু এইবার এসেছে, তাইলে আপনারা পরের বার কি করবেন? তাইলে আপনার পরের বার যেটা করবেন, ইয়ং বেঙ্গল সোসাইটি ভালো করে দেখবেন, অথবা বাংলা প্রবন্ধ সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা নিয়ে নেবেন, বাংলা প্রবন্ধ সম্পর্কে। 7 নম্বর, এইটা সবসময় দুইজন ব্যক্তি আছেন, তো একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এর অল্টারনেটিভ হচ্ছে বঙ্কিম। যে বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসে তার পরের বার বঙ্কিম আসে, আবার যেবার বঙ্কিম আসে পরের বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসে। তাইলে এই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছে, তার মানে আমরা ধরে নিতে পারি পরের বছর বঙ্কিম আসবে। যদিও এবার বঙ্কিম আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুইটা একসাথেই এসেছিল। 46 বিসিএস এ বঙ্কিমের কিন্তু কমলাকান্তের জবানবন্দি যে বিষয়টা রয়েছে, বিশ্বদেব খোসনবিশ, এইখান থেকে আমাদের কোশ্চেন ছিল। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, আমরা যদি 8 নম্বর, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমরা যদি 8 নম্বর প্রশ্নের দিকে তাকাই, তাহলে আমরা এখানে একটা নাটক দেখব, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, এই রিলেটেড কিন্তু আমাদের একটা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে, অর্থাৎ নাটক থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। 9 নম্বর প্রশ্নটা হয় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দুইটা প্রশ্ন আসে, 9 নম্বর এবং 10 নম্বর। 9 নম্বর এবং 10 নম্বর আমরা ধরবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। 11 নম্বর প্রশ্নটা তো আমরা ধরবো কাজী নজরুল ইসলামের উপরে। 11 নম্বর প্রশ্ন ধরবো কাজী নজরুল ইসলামের উপরে। 12 নম্বর কোশ্চেন আমরা ধরবো মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। 12 নম্বর কোশ্চেনটা আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। 13 নম্বর কোশ্চেনটা আসে আপনার পঞ্চপাণ্ডবদের উপরে। 14 নম্বর কোশ্চেনটা আসে কল্লোল যুগ থেকে, কল্লোল গোষ্ঠী যেটাকে আমরা বলি, কল্লোল গোষ্ঠী। 15 নম্বর কোশ্চেনটা আসবে একটা উক্তি থেকে। 16 নম্বর কোশ্চেনটা আসে চরিত্র থেকে। 17 নম্বর প্রশ্ন আসে পত্রিকা থেকে। 18 নম্বর কোশ্চেন আসে অলংকার থেকে অথবা ছন্দ থেকে। 19 এবং 20 নম্বর কোশ্চেন আসে আলোচিত যে কয়েকজন রাইটার আছে আমাদের দেশের, এইখান থেকে। এবার আপনারা বলেন যে আমি একটা 20টা প্রশ্নের একটা স্ট্রাকচার দাঁড় করাই দিয়েছি, এই স্ট্রাকচারটা কি করতে হবে? আপনাকে ফলো করতে হবে, এবং প্রশ্নগুলো কিন্তু সবসময় এই রিলেটেডই হচ্ছে। তাহলে আমি আবারও বলি, আমি প্রথমে যেটা করলাম আমি আপনাকে 20টা প্রশ্নের একটা লিস্ট দাঁড় করালাম, যে প্রশ্নগুলো এই জায়গা থেকে আসে, এই বিষয়গুলো ধরতে হবে। বুঝতে পারছেন তো? এরপরে আমি করলাম এই বিষয়গুলো পড়ার জন্য আপনাকে কোন কোন আইটেমগুলো ফোকাস করতে হবে। আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে কষ্ট করে জানাবেন, এতে আপনাদেরও ভালো লাগবে, আর আমার ক্লাস যদি করে আপনারা উপকৃত হন তাহলে কিন্তু আমারও ভালো লাগবে। হ্যাঁ, এখানে উভয়েরই লাভ। বুঝতে পারছেন কিনা? এবং আপনাদের যে কোনো বিষয়
যে কোনো বিষয় জানার থাকলে আপনারা বলবেন, আমি আমার অভিজ্ঞতা জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসেন, এরপরে আমাদের সাহিত্য অংশ তো শেষ হয়ে গেল, এরপরে আসেন ব্যাকরণ অংশ। এরপরে আসেন ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করব: ব্যাকরণ, বানান প্লাস শুদ্ধিকরণ। ব্যাকরণ, বানান এবং শুদ্ধিকরণ। ব্যাকরণের জন্য যেটা পড়তে হবে, ব্যাকরণের জন্য আপনার বাংলা ভাষার ব্যাকরণ এই বইটা সংগ্রহ করবেন। বাংলা ভাষার, আপনাকে সংগ্রহ করতে হবে বাংলা ভাষার ব্যাকরণ, আপনাকে সংগ্রহ করতে হবে বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার। আচ্ছা, ধন্যবাদ আলিজা আজিজ, শর্মিশ্রী আর রবিউল ইসলাম ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাকে যেটা করতে হবে 17টা বলেন। নাসিম ফেরদাউস, 17 নম্বর কি বোঝেন না ভাই, একটু প্রশ্ন করেন। 17 নম্বর কোশ্চেন ছিল পত্রিকা। হ্যাঁ, যে কোনো একটা পত্রিকা থেকে কোশ্চেন থাকে। 17 নম্বর সবসময় একটা প্রশ্ন থাকে পত্রিকা থেকে, যেমন বঙ্গদর্শন, দিগদর্শন, শনিবারের চিঠি, সবুজ পত্র, কালি ও কলম, পত্রিকা থেকে সবসময় একটা কোশ্চেন থেকে। গ্রাম বার্তা প্রকাশিকা, এই পত্রিকাটা কার লেখা, এই পত্রিকাটা কার লেখা, নারী শক্তি কার লেখা, এই রিলেটেড একটা প্রশ্ন আমাদের এখানে সব সময় থাকে। আচ্ছা, যেটা বলছিলাম ব্যাকরণ থেকে, ব্যাকরণ নিয়ে কথা বলছিলাম গেল। আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণ, অর্থাৎ এই বইটা আপনাকে সংগ্রহ করতে হবে মুনির চৌধুরীর। এটা দুইজন রাইটার, মুনির চৌধুরী প্লাস মোফাজ্জল হায়দার চৌধুরীর এই বইটা আপনাকে সংগ্রহ করতে হবে। এটা অবশ্যই সংগ্রহ করবেন। এটা হচ্ছে ক্লাস 9 এর পুরাতন যে ব্যাকরণ বইটা আছে না, এই ব্যাকরণ বইটা, এইটা আপনাকে সংগ্রহ করতে হবে। 20 নাম্বার লেখেন নাই, 20 নাম্বারটা লিখেছি আমি, আপনাকে প্রয়োজনে আবারও দেখাচ্ছি। বাংলা ভাষার ব্যাকরণ মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর আপনাকে কি করতে হবে, পুরাতন ব্যাকরণটা জোগাড় করতে হবে। আপনাদের কাছে যদি কারো পুরাতন ব্যাকরণটা থাকে তাইলে দেখবেন এই যে ব্যাকরণ বই, এখানে কিন্তু 33টার মতো চ্যাপ্টার আছে। আপনার পিএসসি চ্যাপ্টার কিন্তু মাত্র 8টা, এই 8টা থেকে প্রশ্ন আসে, এই 8টার বাইরে কিন্তু প্রশ্ন যায় না। যদি আমি বলি চ্যাপ্টার গুলো কি কি, 1 নম্বর হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণ। আমরা ক্লাসে যখন আমাদের এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা ভাষা ও ব্যাকরণ, এখান থেকে আমাদের প্রশ্ন হয় সবসময় একটা। 2 নম্বর ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, এখান থেকে প্রশ্ন হয় একটা। আপনাকে উল্টা পাল্টা পড়া যাবে না, সুন্দর করে পড়তে হবে। সন্ধি, উপসর্গ, এখান থেকে প্রশ্ন হয় একটা। সমাস, এখান থেকে প্রশ্ন হয় একটা, এগুলো পিএসসি ফিক্স করে দিয়েছে। পদ, এখান থেকে প্রশ্ন হবে একটা। প্রকৃতি প্রত্যয়, এখান থেকে প্রশ্ন হবে একটা। বাক্য, এখান থেকে প্রশ্ন হবে একটা। এই যে দেখেন, ব্যাকরণ থেকে 9টা কোশ্চেন আসে, 9টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন আপনারা তার যে আপনার যে পুরাতন ব্যাকরণটা আছে, অর্থাৎ মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর, এইখান থেকে কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক 8টা পড়বেন, এর বেশি যাবেন না। লোভটা কন্ট্রোল করবেন, লোভটা আপনাকে কন্ট্রোল করতে হবে, বুঝতে পারছেন? পড়তে হবে প্রচুর, কিন্তু উল্টা পাল্টা আবেগী হওয়া যাবে না। এই সময় আপনার আবেগ কাজ করানো যাবে না, বিবেকটা কাজ করতে হবে। আচ্ছা, 20 নাম্বারটা আমরা একটু দেখি আপনি কি বোঝেন নাই। 20 না, ও গেল কই মেহেদি ভাই, কই চাপ মারলাম, কই চাপ পড়ছে? হ্যাঁ, ডাকবেন ডাকবেন। আচ্ছা, তাইলে যেটা হয়েছে, তাহলে ডাক দেন। তাহলে যেটা হয়েছে, আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে পিএসসির সিলেবাসে না এরকম চ্যাপ্টার থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। যেমনটা কি, যেমনটা হচ্ছে কারক বিভক্তি, এটা কিন্তু পিএসসি সিলেবাসের মধ্যে না, যদিও প্রশ্ন একটা হয়েছিল একবার। এরপর ধরেন বাচ্চটাও কিন্তু আপনার সিলেবাসের মধ্যে না। যেটা আপনার সিলেবাসের মধ্যে না, এই জায়গাগুলো থেকে আপনাকে কি করতে হবে, দূরে থাকতে হবে।
তবেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। তাহলে আমাদের ব্যাকরণের নাম্বার কত? তাহলে আমাদের ব্যাকরণের নাম্বার ছিল আপনার কত? আমাদের ব্যাকরণের নাম্বার ছিল হয়ে গেছে, চাপ খাইছে। তাহলে আমাদের ব্যাকরণের নাম্বার ছিল কত? আমাদের ব্যাকরণের নাম্বার ছিল 9। দেখেন ব্যাকরণে আমাদের নাম্বার ছিল 9। এই তো ব্যাকরণে আমাদের নাম্বার ছিল 9। বানান এই জায়গাটা আপনাকে ভালো করে ধরতে হবে। বানানে আমাদের 3 নাম্বার। আমি সবসময় বলে থাকি অরাকলের লিখিত যে বাংলা বইটা আছে এইবারও কিন্তু এসেছিল, শিরোচ্ছেদ যা বলেন না কেন, অরাকলের লিখিত যে বাংলা বই আছে এই লিখিত বাংলা বইয়ের 117 থেকে 118 পৃষ্ঠা যদি কোনো স্টুডেন্ট আয়ত্ত করতে পারে, এইটা শুধু বিসিএস না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এটা শুধু বিসিএস না, সামনে শুক্রবারে যে পরীক্ষাটা আছে, আগামীকাল যে পরীক্ষাটা আছে, অত সামনে শুক্রবারে যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় যে বানানটা থাকবে আপনি এই বানানটা দিয়ে আগে জাজ করে দেখেন যে অরাকলের বই থেকে কয়টা কমন পড়ে। এই আমি আপনাকে বলি 117 থেকে 118 পৃষ্ঠার মধ্য থেকে যে বানানগুলো দেয়া আছে, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় বানানে কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পড়ে, বুঝতে পারছেন? সুতরাং এই 2 পৃষ্ঠা ভালো করে আয়ত্ত করতে হবে। সম্ভব হলে বই কিনে নেবেন, আর নাইলে ফটোকপি করে আপনি আপনার মতো করে জোগাড় করবেন। এরপরে থাকে শুদ্ধিকরণ। আমাদের এইখানে কিন্তু নাম্বার থাকে 3। শুদ্ধিকরণে আমাদের নাম্বার কত? শুদ্ধিকরণে আমাদের এখানে নাম্বার 3। অরাকলের লিখিত যে বইটা আছে এই বইয়ের 119 থেকে 135 পৃষ্ঠা আয়ত্ত করতে বললে শুদ্ধিকরণে আপনি এখানে খুব সহজেই 3-এ 3 পেয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা 20 নাম্বারটা আমি লিখেছিলাম, 20 নাম্বারটা আচ্ছা দাঁড়ান এটা দেখাইতে গিয়েই তো 20 নাম্বারটা আমি দেখাচ্ছি। রবীন্দ্রনাথ, আচ্ছা 20 নম্বর ভালো জুতো বলছেন। আর 20 নম্বর বলছি এই যে আলোচিত যে রাইটার গুলো আছে বর্তমান সময় যারা আলোচনায় আছে, যেমন শওকত ওসমান, তার ছেলে যেহেতু একজন মন্ত্রী সুতরাং তার বাবার উপরে প্রশ্ন সব সময় থাকে। আবু জাফর ওবায়দুল্লাহ যেহেতু সরকারের আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তারপরে শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সৈয়দ ওয়ালিউল্লাহ, অর্থাৎ যে রাইটার গুলো বর্তমান সময় আলোচনায় আছে এই রাইটার গুলো থেকে 2টা বা 3টা নৈর্ব্যক্তিক চলে আসে। অরাকলের প্রিলি বাংলা লেকচার শিট সেম থাকবে না স্যার? না, অরাকলের প্রিলি বাংলা যে বইটা, অরাকলের প্রিলি যে বই এখানে হিউজ তথ্য দেয়া আছে, আর লেকচার শিটে তো সংক্ষিপ্ত আকারে দেয়া থাকবে, বুঝতে পারছেন না? দুইটা দুই আঙ্গিকে তৈরি হয়েছে। বলেন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আপনাদের শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নেব। আপনাদের সঙ্গে নিয়মিত ক্লাসে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনাদের যে সাহিত্য এই সাহিত্যের নোটগুলো আমি নিজে তৈরি করে দেবো, এবং আমি যখন পড়াবো তখন প্রিলির সাথে রিটেনটা আমি ধরে ধরে পড়াবো। প্রিলিতে যে লেকচারের যে নাম্বারটা থাকে 20 নাম্বার, এই সেম নাম্বারটা রিটেনে গিয়ে হয়ে যাবে আপনার 60 নাম্বার। সুতরাং কাহিনী তারপরে চরিত্র যা যা লাগবে সবকিছু ধরে ধরে পড়াবো। আপনারা প্রিলির সাথে রিটেনটা একসাথে মিলিয়ে পড়বেন। ওকে, আপনারা তাহলে সবাই ভালো থাকবেন। কোর্স ফি হচ্ছে কত? 5,300 টাকা। কোর্স ফি হচ্ছে 5,300 টাকা। এর মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।